হাঁটু অব্দি একটা টাওয়াল পরে আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি। উনি একেবারে আমার সামনে চলে এসেছেন, আর এদিকে ভয়ে আমার চোখ বন্ধ হয়ে আসলো। উনি আমার কাছে এসে যা বললেন তা আমি একেবারে আশা করিনি। আই জাস্ট হেট হিম। 1 ঘন্টা ধরে কান্না করছি, এখন মাথাটা খুব ব্যথা করছে। ধুর, ভাল লাগে না, একটু কান্না করেও শান্তি নেই। 1 ঘন্টা কান্না করলে একদিন মাথা ব্যথায় ভুগতে হবে, অসহ্যকর। না, এবার গিয়ে হাত মুখ ধুয়ে আসি। হাত মুখ ধুয়ে নিচে গিয়ে দেখি ওখানকার কি অবস্থা। ঘড়িতে 11টা বেজে গেছে, নিশ্চয়ই দাদু এসে গেছেন। নিচে নেমে রান্নাঘরে উকি দিলাম, দেখলাম অনেক ধরনের রান্না হচ্ছে। মাছ, মাংস, রোস্ট, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, ডেজার্ট, বেগুনি, ইলিশ মাছ, আরো অনেক ধরনের রান্না। বুঝলাম দাদুর এগুলো খুব প্রিয় খাবার। সব রান্নাই মোটামুটি শেষ হয়ে এসেছে, শুধু পায়েসটা বাকি আছে দেখলাম। পায়েসের জন্য বাদাম, নারকেল, কিশমিশ, দুধ এগুলো রেডি করা আছে। তাই আমি ভাবলাম আমি কি পায়েসটা রান্না করি। সারাদিন তো ঘরে বসে বসে খাই আর ঘুমাই, কাজ ছাড়াই একদম ভাল লাগে না, কি করব? তাই পায়েসটা রান্না করার জন্য চুলার পাড়ে গেলাম। অমনি এসে রিমন বাধা দেওয়া শুরু করলো। প্লিজ ম্যাম, আপনি রান্নাঘর থেকে বের হয়ে যান। আপনি রান্না করলে স্যার আমাকে বকা দিবেন, আমার স্যালারি কাটা যাবে। প্লিজ ম্যাম, আপনি রান্নাঘর থেকে বের হয়ে যান, আপনি কাজ করবেন না। এর আগেও স্যার ঝামেলা করেছে, আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। প্লিজ আপনি রান্নাঘর থেকে বের হন। ঠিক তখনই কলিং বেল বাজতে থাকলো। একজন সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দিয়ে আসলো। আমি রিমনকে বলতে লাগলাম, প্লিজ রিমন, এরকম করো না, আমি দাদুর জন্য পায়েসটা রান্না করে নিজ হাতে, তাতে দাদু খুব খুশি হবেন। তোমার স্যার কিচ্ছু বুঝতে পারবে না, আর তুমি ওনাকে বলো না প্লিজ আমি পায়েসটা রান্না করি। এর মধ্যেই একজন বয়স্ক লোকের আওয়াজ কানে আসলো। কি হচ্ছে রান্নাঘরে, এত শোরগোল কিসের? আসলে বড় সাহেব, আমি ম্যামকে বারণ করছিলাম উনি যেন রান্না না করেন, কিন্তু উনি তো মানতেই চাচ্ছেন না। উনি নিজ হাতে আপনার জন্য পায়েস রান্না করতে চাচ্ছেন, কিন্তু স্যার যদি এসে দেখেন তাহলে আমার 12টা বাজিয়ে দিবেন। প্লিজ বড় সাহেব, আপনি ওনাকে একটু বোঝান, ম্যামকে একটু বলুন না। আমি কেন বোঝাবো? আমার নাতবউ আমার জন্য পায়েস রান্না করবে, তাতে তোমার স্যারের কি? তোমার স্যার কি আমার থেকে বড়? আমি বলছি আমার নাতবউ আমার জন্য পায়েস রান্না করবে। তুমি এখান থেকে যাও, সরো। তোমার স্যার কি বলবে সেটা আমি বুঝে নিব, কেমন? আমি তো দাদুর কথা শুনে মহা খুশি, দৌড়ে গিয়ে দাদুকে একটা সালাম করলাম। দাদু, কেমন আছো? জি ভালো আছি মা, তুমি কেমন আছো? জীবনে সুখী হও, অনেক দোয়া করলাম তোমাকে। দাদু ফ্রেশ হতে চলে গেছে, আমিও মনের খুশিতে নাচতে নাচতে পায়েসটা রান্না শেষ করলাম। যাক, এতদিন পর রান্না করতে পেরে খুব ভালো লাগছে। এই সুযোগে রান্নাঘরে যেহেতু এসেছি, তাই একটু করলা ভাজি করলাম। স্যারের রান্নাঘর খুঁজে একটু শুটকি পেলাম না, চেয়েছিলাম একটু শুটকি ভর্তা করব, তার হলো না। অনেকদিন ধরে প্রিয় খাবারগুলো খেতে পারছি না, মুখটা কেমন জানি রুচিহীন মনে হচ্ছে। রান্না শেষ করে ড্রয়িং রুমে দাদুর জন্য অপেক্ষা করছি। মাথায় ঘুমটা দিয়ে বসে আছি, দেখতে কেমন জানি বউ বউ মনে হচ্ছে, কিন্তু আমার কি আর সেই ভাগ্য আছে যে স্বামীর আদর ভালোবাসা পাবো? আমার জীবনে তো শুধু আছে ওস্টার, লাথি, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, অবহেলা, এইসব। কিছু মুহূর্ত আগে তো আমি ভেবেই নিয়েছিলাম আমার স্বামী হয়তো আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ কিছুক্ষণ আগে যা ঘটেছে, তারপর ওনার সাথে এক ছাদের নিচে থাকা অসম্ভব। দাদু চলে গেলেই আমি এই বাসা থেকে পালাবো, এই বাসা থেকে না পালালে আমি এখানে নির্ঘাত মরে যাব। একটু আগে কি ঘটেছিল সেই ঘটনাটা এবার আপনারা শুনুন। আমি ওয়াশরুম থেকে বের হয়েছি কাপড় নেওয়ার জন্য, তখন উনি আমার একেবারে সামনে চলে আসলেন আর আমাকে বলতে লাগলেন, ওহ বেব, যা দেখার আমি তো আগেই দেখে নিয়েছি, এখন কি তুমি পুরো এলাকার মানুষদেরকে সবকিছু দেখাবে? খুব শখ হয়েছে তোমার, তাই না? তাহলে চলো আমি পুরোটাই দেখাই, কাছে আসো। বলে উনি আমার ঠোঁটগুলোকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। আমি অনেক কিছু বলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। উনি ঠিক 3 মিনিট পর আমাকে ছেড়ে দিলেন। আমিও ঠাস ঠাস করে ওনার গালে দুটো চড় বসিয়ে দিলাম, আর উনি রেগে গিয়ে আমার উপর আরো বেশি টর্চার শুরু করলেন। আমার ঠোঁটগুলোকে নিজের দখলে এনে আরো বেশি ব্যথা দেওয়া শুরু করলেন। শেষমেশ উনি নেমে এলেন আমার উন্মুক্ত গলার নিচে, নিচে এসে 2 বাহুতে দাঁত বসিয়ে দিলেন। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম।
আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। না চিৎকার করতে পারছি, না কাউকে ডাকতে পারছি। এক হাত দিয়ে আমার মুখটাও ধরে আছেন। আমার ক্ষতস্থান আরো বেশি ক্ষত করে যাচ্ছেন। আমি মনে মনে বলে যাচ্ছি, প্লিজ ছাড়ুন, আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, আর উনি আমাকে ছেড়ে দিয়ে পাশের জানালাটা বন্ধ করে দিয়ে বের হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি জঙ্কুকের সামনে হাত পা বাঁধা অবস্থায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়ছে, আর এদিকে জঙ্কুক পায়ের উপর পা তুলে বসে আছে। ভালোই ভালোই বলছি, তুই কার কথা এখানে এসেছিস এবং ব্যালকনির গ্রিল থেকে ছবি তুলছিলি সেটা বল। আর তুই কতদিন ধরে তুই এখান থেকে আমাদের ফলো করছিস? স্যার, আমাকে ছেড়ে দিন। আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তুই মুখ খুললে ওরা তোকে মারবে কিনা আমি জানি না, তবে আমি তোকে এই মুহূর্তে মেরে ফেলবো। বল, কে পাঠিয়েছে তোকে? আমি জানি না। বল, কে পাঠিয়েছে তোকে? বলছি বলছি স্যার, আমাকে ছেড়ে দেন। আমাকে আপনার সৎ ভাই পাঠিয়েছে আপনার আর আপনার ওয়াইফের উপর নজর রাখতে, আর যে কোনো অশ্লীল মুহূর্তের ফটো তুলতে। ওগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে আপনাকে হেনস্থা করতে চায় আপনার সৎ ভাই। আপনার বিজনেস লস করানোর জন্য, আপনাকে মানুষের চোখে খারাপ বানানোর জন্য, আর আপনাকে পার্টি থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য এইসব প্ল্যান করে যাচ্ছে অনেক দিন ধরে শুধুমাত্র আপনার সৎ ভাই। এইসব কথা শুনে জঙ্কুকের মুখ দিয়ে যেন রক্ত ঝরছে। বডিগার্ড, ওর কাছ থেকে সকল ডাটা, ফটো, ভিডিও রেখে ওকে জীবনের মতো শেষ করে দাও। স্যার প্লিজ, আমাকে মারবেন না, আমি তো আপনাকে সব সত্যি বলে দিয়েছি। এইসব নোংরা কাজ করার আগে একবারও মনে ছিল না কার সাথে পাঙ্গা দিতে এসেছিস? আমি জঙ্কুক কাউকে ক্ষমা করি না। স্যার, এইসব কাজ করতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার ওয়াইফ আর বাচ্চারা ওর কাছে বন্দী। কথাটা শুনে জঙ্কুক থমকে গেল। আচ্ছা, আমি তোকে মারবো না, তবে যা সত্যি আছে সব কথা তুই এসে আমাকে বলবি। আমি তোর পরিবারকে ছাড়িয়ে আনবো। আর যদি সব প্রয়োজনীয় তথ্য তুই আমাকে দিস তাহলে আমি তোর উপকার করব। আর এইসবের মিথ্যে হলে আমি তোকে ভয়ঙ্কর মৃত্যু দিব। এইসব বলে জঙ্কুক চলে যায়। আজকে ইম্পর্টেন্ট মিটিংটা ক্যান্সেল করতে হয়েছে জঙ্কুককে, কারণ সকালবেলা যখন সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন হুট করে দরজা লাগানোর একটা শব্দ তার কানে আসে, এবং তাকিয়ে দেখে তে একটা টাওয়াল জড়িয়ে কাপড় থেকে কাপড় বের করছে। এই অবস্থায় তেকে দেখে ও একটু বিব্রতকর অবস্থায় পড়ে যায়। আর তখন সেখান থেকে চলে আসতে গেলে তার চোখে পড়ে জানালা থেকে কেউ ছবি তুলছে। সেইটা দেখেই জঙ্কুক খুব রেগে যায়, কারণ তের খেয়াল রাখা উচিত ছিল যে রুমের দরজা জানালা সবকিছু খোলা। সেই অবস্থায় এইভাবে রুমে আসা তার উচিত হয়নি, তাই সে তেকে এইভাবে টর্চার করেছে। আর তেও জঙ্কুকের গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিয়েছে। এতে করে জঙ্কুকের রাগ আরো বেশি বেড়ে যায়, তাই সে তেকে আরো বেশি টর্চার করে ফেলে। আজ সকালটা খুব বাজেভাবে শুরু হয়েছে জঙ্কুকের। সে খারাপ একটা কাজও করেছে আজ। এসব ভাবতে ভাবতেই বাড়িতে ঢুকেছে জঙ্কুক, কারণ আজ দাদু বাড়িতে এসেছে, তাই অফিস থেকে সে তাড়াতাড়ি চলে এসেছে বাসায়। বাড়িতে পা রেখে জঙ্কুক দেখতে পেল ড্রয়িং রুমে তে বসে আছে, একটা লাল শাড়ি পরে। কি কিউট একটা বউ সেজে বসে আছে তে। জঙ্কুক তের দিকে দু একবার তাকিয়ে দেখলা, তারপর সে দাদু দাদু বলে চিৎকার শুরু করে দিল। দাদু তার চিৎকার শুনে আস্তে আস্তে করে রুম থেকে বেরিয়ে আসলো। কি রে দাদু ভাই, তুই কি আগের মতোই আছিস? এইভাবে চিৎকার করছিস কেন? নিজের বউয়ের নাম ধরে ডাকো তো দেখি। এখন তো বউ এসেছে, বউকে পটাও দেখি। পরিবার নিয়ে থাকো, পরিবার পরিকল্পনা করো, কেমন? আর কত আমাকে নিয়ে পড়ে থাকবে? আমি আর কতদিন বাঁচবো বলো? দিন তো শেষ হয়ে এসেছে। আমি পরশু হজ করতে যাব। দাদু, আজই তো আসলে, পরশু দিনই চলে যাবে, আর কয়েকটা দিন পরে যাও না। আমার হাতে কিছু মিটিং আছে, মিটিংগুলো শেষ করে আমিও যাব তোমার সাথে। আমি আর তুমি একসাথে যাব, কেমন? আরে রাখ তোর আমার সাথে যাওয়া, এখন তো বিয়ে করেছিস, নতুন বউকে নিয়ে যা, হানিমুন করে আয় গিয়ে সুইজারল্যান্ড থেকে। দাদু নাতির এইসব কথা শুনে আমি দৌড়ে রান্না করে চলে আসলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে দাদুর সাথে অনেক কথা বললাম, তারপর শুয়ে পড়লাম। এইভাবেই 2টা দিন কেটে গেল। এই 2 দিনে জঙ্কুক আমার সাথে অনেকবার কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু আমিই বলিনি। আজ দাদু বিকেল 5টায় চলে গেছেন, সাথে জঙ্কুকও গেছেন, শুধু আমাকেই নেননি। আর আমি এই সুযোগে তো পালিয়ে যেতে পারতাম।